নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি পর্ব। আচ্ছা, আপনাদের যারা এই অনুষ্ঠান দেখেন, হট সিটে হট টক দেখেন কিংবা আরও অন্যান্য অনুষ্ঠান দেখেন ট্রাইব টিভি বাংলায়, আপনাদের মনে একটা প্রশ্ন চলছে। কী প্রশ্ন বলুন তো? এই মুহূর্তে রাজ্য রাজনীতি কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে যত দিন যাচ্ছে উত্তাপ বাড়ছে। তার ভেতর থেকে এই যে ধর্ম নিয়ে রাজনীতি চলছে, অর্থাৎ পোলারাইজেশনের রাজনীতি চলছে, মেরুকরণের রাজনীতি চলছে, এই ধর্ম নিয়ে রাজনীতিতে আখরে লাভটা কার? মানে লাভটা কোন দলের? দল বলতে তো শাসক দল বিভিন্ন তীরে বিদ্ধ, বিভিন্ন তীরে, দুর্নীতির তীরে বিদ্ধ, এসএসসি স্ক্যাম তীরে বিদ্ধ, ধর্ম নিয়ে মুসলিম তোষণ নিয়ে বিরোধী দল অভিযোগ করছে সেই তীরে বিদ্ধ, আর বিভিন্ন ক্ষেত্রে মহিলা নিরাপত্তা থেকে শুরু করে এক একটা তীরে বিদ্ধ। এখন প্রশ্ন, এর ভেতর থেকে সবথেকে বড় ইস্যু কোনটা হবে? তাহলে হিন্দু ভোট, যেটা বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই, তাহলে হিন্দু ভোট, তৃণমূলের হিন্দু ভোট কি বিজেপির দিকে ঘুরছে? এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। পাশাপাশি দেখুন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী 2-3 দিন আগেই ইমামদের সঙ্গে বৈঠক করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেইখানে তিনি অমিত শাহকে আক্রমণ করেছেন এবং নালিশ করবেন প্রধানমন্ত্রীকে, তিনি এই কথা বলছেন। তাহলে শাহী চালে কি কাত মমতা? এছাড়াও রাজ্যপাল কিন্তু মুখ্যমন্ত্রী বারণ করা, নিষেধ করা সত্ত্বেও রাজ্যপাল কিন্তু ইতিমধ্যেই মালদায় গেছেন, যেখানে কিন্তু এই ওয়াকফ আইন নিয়ে বিভিন্ন ইস্যুজ হয়েছে, অশান্ত হয়েছে। এই নিয়ে আমাদের আজকের পর্ব। এছাড়াও আরও অনেক ইন্টারেস্টিং পয়েন্টস থাকবে হট সিটে হট টকের আজকের পর্বে। অর্কপ্রভ সরকার আছেন, আমার পাশে বসে আছেন, যার বিশ্লেষণ আপনারা শোনেন, এবং রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক, এবং প্রচুর মানুষ আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেন এবং বিভিন্ন ধরনের কমেন্ট করেন অর্কদার জন্য, জানতে চান বিভিন্ন প্রশ্ন। সবগুলো আমাদের পক্ষে কেটার করা সম্ভব নয়, বাট ডেফিনেটলি আমরা যতগুলো সম্ভব আপনাদের যা যা প্রশ্ন থাকে, যা যা আপনারা মন্তব্য করেন, আমরা সেগুলোকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। অর্কদা, আপনাকে স্বাগত হট সিটে হট টকের এই পর্বে। আমি প্রথমে অর্কদা যেটা দিয়ে শুরু করলাম, যে এই যে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যপাল এখন গেলে পরে যাওয়াটাই বেটার ছিল, কনফিডেন্স বিল্ড আপ চলছে, আপনি এটি ব্যাখ্যা করেন। রাজ্যপালের ভূমিকাকে আমি কখনোই সদর্থক বলে মনে করি না। তিনি অনেক রকম কথা বলেন, মধ্যরাতে চোখে কালো চশমা পরে পঞ্চায়েত নির্বাচনের আগে ভিক্টোরিয়ান স্টাইলে মিস্টার এসএসসি বলে গগনভেদী আর্তনাদ করেছিলেন। পঞ্চায়েত নির্বাচনে হিংসা জন্য কন্ট্রোল রুম খুলেছিলেন, ভাঙড়ে গিয়েছিলেন, নানা রকম কথা বলেছেন, একটাও কিছু উনি ইমপ্লিমেন্ট করতে পারেননি। বেশ। জগদীপ ধনকর যখন ছিলেন, তার কর্মপদ্ধতি বোঝা যেত। তিনি অনেক সহজ মানুষ ছিলেন। তিনি নিয়মিত সংবাদ মাধ্যমের সাথে কথা বলতেন, টুইট করতেন, টেলিফোনে কথা বলতেন, ডিজি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠাতেন, মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হতো, স্পষ্ট ভাষায় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করতেন, যেটা মনে হতো করা উচিত। তাকে বোঝা যেত। সিভি আনন্দ বোসকে বোঝা যায় না। আমি মনে করি ভদ্রলোক একটি রহস্যময় ব্যক্তিত্ব। ওনার কথা এবং কাজের মধ্যে আসমান জমিন ফারাক আছে। রাজ্যপালের মতো সাংবিধানিক পদে আসীন ব্যক্তিকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়। কিন্তু রাজ্যপালকে ঘিরে অনেক বিতর্ক আছে, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত বিতর্ক। অতীতে পশ্চিমবঙ্গের অনেক রাজ্যপাল ছিলেন, সিভি আনন্দ বোসকে ঘিরে যে বিতর্ক হয়েছে সেই ধরনের বিতর্ক অতীতে হয়নি। একবার বীরেন যে শাকে কেন্দ্র করে একটা বিতর্ক হয়েছিল, পরে সেটাও সমাধান হয়ে যায়। তো আমার
ওই যেটা বললাম, সিভি আনন্দ বোসের কথায় ও কাজের মধ্যে আমি কোনো মিল খুঁজে পাই না, এইটুকুই বলার। এবং ওনার এই সফরকে আমি প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিতে না। কিন্তু অগ্রদা মুখ্যমন্ত্রী বলছেন যে এখন না যাওয়াটা বেটার হবে, এখন যদি উনি না যান সেখানে শান্তি আরেকটু যদি কনফিডেন্স বিল্ডিংয়ের পর মুখ্যমন্ত্রী নিষেধ করলেন কেন? মুখ্যমন্ত্রী বললেন যে মুখ্যমন্ত্রী বলেছেন পরে যাওয়ার জন্য। আমি যেতেই পারি, কিন্তু এখন পরিস্থিতি একটু শান্ত হোক। ভিভিআইপি গেলে তার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থাকে। প্রশাসনকে ভিভিআইপির নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়, ম্যান পাওয়ার ডিপ্লয় করতে হয়। এটার মধ্যে মুখ্যমন্ত্রীর এই কথার মধ্যে আমি মনে করি না যে কোনো বিতর্ক আছে। না, উনি একথাও বলেছেন তাহলে আমিও যেতে পারতাম, মানে মুখ্যমন্ত্রী যেতে ঠিকই বলেছেন। ওনার বক্তব্য হচ্ছে এখন পরিস্থিতিকে স্বাভাবিক করতে দিতে হবে। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিরোধী দলনেতা যাবেন, আবার কি উত্তপ্ত হবে? উত্তপ্ত না হলেও প্রশাসনের মাথা ব্যথা হবে তো তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। এখন তো এলাকায় শান্তি ফেরানো, ঘরছাড়াদের ঘরে ফেরানোটাই হচ্ছে অগ্রাধিকার। পরে যাবেন তারা, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এবার যদি পরের টপিকে আমরা আসি, যে মুখ্যমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীকে নালিশ করবেন বলছেন। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার অধীনে বিএসএফ, এবং বিএসএফের ব্যাপারে তিনি বলছেন বিএসএফ বাচ্চা বাচ্চা ছেলেদেরকে টাকা দিচ্ছে যে তারা ইট। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গেছেন। না, এই কমপ্লেন মেন্টালিটি কিংবা এই যে যেভাবে উনি বলছেন, উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর একটা দীর্ঘ অভ্যাস আছে মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো তিনি অতীতে বলেছিলেন বাজপেয়ীজি ভালো, আদভানিজি খারাপ। তারপর বলেছিলেন মোদিজি খারাপ, আদভানিজি ভালো। এখন বলছেন মোদিজি ভালো, অমিত শাহ খারাপ। পরে বলবেন অমিত শাহ ভালো, যোগী খারাপ। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক আসল ঘটনাটা সামনে এনেছেন। বাংলাদেশের দুষ্কৃতীদের প্রত্যক্ষ যোগ ছিল মুর্শিদাবাদের এই সাম্প্রদায়িক ঘটনায়, এবং স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে এই দুষ্কৃতীদের মদত দিয়েছে স্থানীয় কিছু শাসক দলের নেতা। পরে দুষ্কৃতীরা শাসক দলের নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় হজম করতে পারেননি, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক রিপোর্টে তার দলের স্থানীয় নেতৃত্বকে নিশানা করা হচ্ছে। মুর্শিদাবাদের ওই অঞ্চলটা অত্যন্ত স্পর্শকাতর। উল্টো দিকে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ, সেখানে র্যাডিক্যাল ইসলামিস্টদের দাপাদাপি, তৌহিদি জনতার আস্ফালন, ধর্মান্ধ। এই তৌহিদি জনতার লোকজনই এই কাণ্ডটা ঘটিয়েছে। বিএসএফ সীমানা সুরক্ষিত রাখার দায়িত্ব তাদের উপর নিশ্চিত, কিন্তু ভারত বাংলাদেশের বর্ডার, বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার অনেক জায়গায় অরক্ষিত। রিভারাইন বর্ডার আছে, বাড়ির মধ্যে দিয়ে বর্ডার চলে গেছে। অনেক জায়গায় কাঁটা তার দেওয়া যায়নি, জমির সমস্যা আছে, রাজ্য সরকার জমি দিতে টালবাহানা করেছে। বিএসএফের একটা অংশ সীমান্তে চোরাচালানের সঙ্গে যুক্ত, এটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে বিএসএফ বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের ঢুকিয়েছে, বাচ্চা ছেলেদের 5,000 টাকা করে দিয়েছে ইট বৃষ্টি করার জন্য। এই বিএসএফকেই তো রাজ্য প্রশাসন ডেকেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। আসলে রাজ্য প্রশাসন এক্সপোজড হয়ে গেছে। মুর্শিদাবাদে দুটো পুলিশ জেলা, গোয়েন্দা বিভাগ বলে কিছু নেই, আগাম কোনো খবর নেই। পরিস্থিতিতে এই রকম যে হয়ে যাবে সে সম্পর্কে আগাম কোনো আঁচ পেতে ব্যর্থ হয়েছে প্রশাসন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতেই হবে, কিন্তু উনি তো দায় নেন না, উনি তো উদরপিন্দি বুদর ঘাড়ে ছাপান। কিন্তু অল্পদা মুখ্যমন্ত্রী বলছেন যদি তৃণমূল কংগ্রেস এর সঙ্গে জড়িত থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হতো না। দুষ্কৃতীদের উপর তৃণমূলের স্থানীয় নেতৃত্ব শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে পারেনি, সেই জন্য দুষ্কৃতীরা নির্বিচারে এই কাণ্ড করেছে। এবং মুর্শিদাবাদ জেলা কেন, সারা পশ্চিমবঙ্গেই তৃণমূলের 100টা গ্রুপ আছে। একটা গ্রুপকে সবক শেখাতে চায়, এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি।
এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ সরকার বলেছে যে বাংলাদেশে এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা জানমাল সুরক্ষিত রাখতে হবে, তারা উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশের প্রেস উইং জানে না মুর্শিদাবাদ জেলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা সংখ্যালঘু। তাই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জেলায় মুসলমানদের আক্রান্ত হওয়া সম্ভব নয়। যে 3 জন মারা গেছেন, একজন সংখ্যালঘু গুলিবিদ্ধ হয়ে, আর 2 জনকে নৃশংসভাবে খুন করা হয়েছে তারা সনাতনী। তাহলে এই সমস্ত অভিযোগ টিকে না। আসলে বাংলাদেশে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের নিধন করা হচ্ছে, মুছে দেওয়া হচ্ছে, সেই ন্যারেটিভটা থেকে নজর ঘোরাবার জন্যই ইউনূসের অন্তর্বর্তী সরকার এই তত্ত্বটা খাড়া করেছে। অর্কদা, এবার যদি আমরা একটু জাতীয় মহিলা কমিশনের দিকে তাকাই, তারা কিন্তু আজকেই যেখানে যেখানে বিধ্বস্ত জায়গা, আক্রান্ত জায়গা, সেখানে যাচ্ছেন, তাদের প্রতিনিধিরা যাচ্ছেন। এর সঙ্গে NHRC অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, সেই তার সেই দলের সদস্যরাও যাবেন। এরপর অর্কদা আপনি কীভাবে এইগুলো কমিশন তো আসেই, তারা রিপোর্ট দেয়, প্রশাসনকে কাঠগড়ায় তোলে, এগুলো সব আছে। ঠিক আছে, অতীতেও বহু কমিশন এসছে, তারা রিপোর্ট দিচ্ছে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এটা বলছে। আমি এটাকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিতে রাজি নই। বেশ, এবার অর্কদা যদি আমরা মেন টপিকে আসি, অর্থাৎ ধর্ম নিয়ে যে পোলারাইজেশন চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, হিন্দুত্ব নিয়ে আপনি আগে বলেছেন হিন্দু খাত্রে মেহে, পাশাপাশি মুসলিম তোষণ নিয়ে কিন্তু শাসক দলের বিরুদ্ধে বিরোধী দল সবসময় অভিযোগ করছে। তাহলে অর্কদা, আমার একদম স্পেসিফিক প্রশ্ন, আপনি যদি একটু ইলাবোরেটলি বলেন, তাহলে তৃণমূলের যে হিন্দু ভোট, তৃণমূলের, আমি মুসলিম ভোট সম্পর্কে ম্যাক্সিমামটা তৃণমূল পাবে বলে আপনি বলেছেন, কিন্তু তৃণমূলের যে হিন্দু ভোট ব্যাংক, বিশেষ করে মহিলা ভোট ব্যাংক, কোনো একটা জায়গায় বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিভাবে আপনি দেখছেন? হিন্দু ভোটের মেরুকরণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে হয়েছে, আগামী দিনে আরও মেরুকরণ হবে। এবং হিন্দুরা যারা আগে বামফ্রন্টকে ভোট দিয়েছে, কংগ্রেসকে ভোট দিয়েছে, তৃণমূলকে দিয়েছে, বিজেপিতে যারা দিচ্ছেই, তাদের একটা অংশ বিজেপির দিকে সুইচ ওভার করবে। বেশ, অবশ্যই করবে। মানে হিন্দু ভোটের মধ্যে তৃণমূলের কে যারা ভোট দিতেন হিন্দুরা, তাদের একটা অংশ বিজেপির দিকে শিফট করবে। মানে সেটা কি মহিলা ভোট ইনক্লুড করে? মহিলা পুরুষ নির্বিশেষে। বেশ। এবং বাম কংগ্রেসের হিন্দু ভোট যা আছে তার একটা বড় অংশ বিজেপির দিকে শিফট করবে। বিজেপি হিন্দু ভোটের অনেকটাই পাবে, আমার ধারণা আগে যা পেয়েছিল তার থেকে শতাংশের বিচারে বেশি পাবে। কতটা বেশি পাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু হিন্দু মনন আলোড়িত হয়েছে। বাংলাদেশের ঘটনা, পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার আবহ এবং সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতা যেভাবে প্রকাশ্যে কলকাতাকে অবরুদ্ধ করার হুমকি দিয়েছে, রাজ্য প্রশাসন সব দেখেও না দেখার ভান করছে, এটা হিন্দুরা ভালোভাবে নেয়নি। তারা রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, তারা মনে করছেন যে ধর্ম তো বাঁচাতে হবে, তারপরে তো রাজনীতি। তাই হিন্দু ভোটের খুব বড় মেরুকরণ এবার হচ্ছে, আগের থেকে বেশি হবে। সেটা কতটা এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু ভালো রকম মেরুকরণ হবে বিজেপির পক্ষে। তার কথা আপনি এক কথায় বলছেন যে আবারও বামের ভোট রামে আসছে। সে তো আসবেই, সঙ্গে তৃণমূলের ভোট, কংগ্রেসের ভোট, হিন্দু ভোট বিজেপির পক্ষে এবার যাবে। অনেক ভোট পাবে হিন্দু ভোট, এটাই এবারের নির্বাচন। তাহলে কি ফটো ফিনিশ যা আপনি আগে বলেছেন, যদি সেই সুইং হয়? আমার ধারণা যত দিন যাচ্ছে, যত মেরুকরণ হচ্ছে, খুব আকর্ষণীয় নির্বাচন হবে। তৃণমূলের কাছে কেকওয়াক হবে না। একে তো মেরুকরণ, তার উপরে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখে তৃণমূলকে পড়তে হবে। চাকরি দুর্নীতি, আর্চিকর্তার কিছুটা তো প্রভাব পড়বে, এগুলো ভ্যালু এডিশন হবে। কিন্তু সবার আগে আপনি বলেছেন ধর্ম, এখন এটা কার্যত তাই হবে। তবে চাকরি দুর্নীতির প্রভাব কতজন শেষ পর্যন্ত
চাকরিচ্যুত হলেন তাদের টাকা ফেরত দিতে হবে, সেই টাকা যারা ঘুষ দিয়েছেন এবং যাকে ঘুষ দিয়েছেন তাদের কাছ থেকে আদায় করার ব্যাপার আসবে। এসএসসি প্রসঙ্গে আসতাম শেষে। তো এগুলোর তো একটা এফেক্ট পড়বেই, কোনো সন্দেহ নেই, কিন্তু মূলত লড়াইটা হবে ওই ধর্মের ভিত্তিতেই হবে। কিন্তু ওর কথা মহিলা ভোট কিন্তু ম্যাক্সিমাম তৃণমূল ঝুলিতে গেছে সব ক্ষেত্রে দেখেছি, এবং লক্ষ্মীর ভাণ্ডার যদিও আপনি বলেছেন সেটা এখন আর কোনো প্রভাব ফেলবে না যদিও টাকা বাড়ায়। নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের আর কোনো এফেক্ট হবে না, লোকে তো অভ্যস্ত হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার আমরা পাই। কিন্তু নির্বাচনের আগে যদি অন্তর্বর্তীকালীন টাকা বাড়িয়ে কত সেই বাজেটে সংস্থান করাও মুশকিল, সে তো বিরোধীরা বিজেপিও তো টাকা বলবে যে আমরা তো অন্য রাজ্যেও দিই। এখন ঠিক আছে, সেটা তৃণমূলের কাছে বাড়তি কিছু সুবিধা লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাবে না, যা পাওয়ার তারা পেয়ে গিয়েছে। এখন তৃণমূলের কাছে চ্যালেঞ্জ হচ্ছে ওর হিন্দু ভোটটাকে যতটা পায় সেটুকু ধরে রাখা। যা পরিস্থিতি তাতে তৃণমূলের হিন্দু ভোটেরও একটা ক্ষয় হবে। বেশ, আর কথা আমরা শেষ টপিক যেটা আসবো সেটা হলো এসএসসি নিয়ে। এসএসসি নিয়ে কিন্তু চাকরি হারাদের হাহাকার এখনও চলছে, এবং সুপ্রিম কোর্ট গতকালকে যা নির্দেশ দিয়েছেন 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য, আপনিও ব্যাখ্যা করেছেন। সেক্ষেত্রে অর্কদা, আমি যদি পাশাপাশি দুটো পার্ট রাখি, যারা চাকরি হারা তারা কি এই নির্দেশের ফলে, সুপ্রিম নির্দেশের ফলে আরও হারালেন, নাকি রাজ্য সরকারের সাময়িক স্বস্তি নাকি আরও বিপদে পড়ল? না, সাময়িক স্বস্তি তো ওই 7-8 মাস, তারপরে তারা যদি পরীক্ষা দিতে চায় তো পরীক্ষায় বসতে হবে, নইলে অন্য কোনো অপশন খুঁজতে হবে। আর রাজ্য সরকার যদি সিভিক টিচার নিয়োগ করতে যায় সেটাই কেউ যদি রাজি হয় তা হতে পারে। নন টিচিং স্টাফদের তো গ্রুপ সি গ্রুপ ডির কথা, গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট এই ডিভিশনটাই মানল না, বলছে যে ওখানে এত দুর্নীতি, ডিভিশনটা মানা যাচ্ছে না, কে অযোগ্য কে যোগ্য পুরোটাই বাতিল হয়ে গেল। এবং খুব খারাপ অবস্থা। এখন রাজ্য সরকার একটু স্বস্তি পেয়েছে, 31শে মের মধ্যে একটা রুল ফ্রেম করবে, বিজ্ঞাপন দেবে, তা বলে পরীক্ষা হবে, রেজাল্ট বেরোবে। যারা যোগ্য বলে দাবি করছেন তারা বলছেন পরীক্ষা দেবেন না, তারা কি করবেন, কতজন পরীক্ষা দেবে, এই প্রচণ্ড জটিলতার সৃষ্টি হবে। যাদের কোনো অবস্থাতেই আর চাকরি ফেরার চান্স নেই, যারা চিহ্নিত অযোগ্য, তারা কি করবেন, তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? এই পরিস্থিতি রাতারাতি শুধরবে না, এবং যত দিন যাবে পরিস্থিতি ঘোরানো হবে। বেশ, অর্কদা, একটা প্রশ্নটা না করে পারবো না, সেটা হলো যে এই বাম কংগ্রেস, আমাদের অন্যান্য অনুষ্ঠানে তৃণমূল মুখপাত্র, বিজেপি মুখপাত্ররা এসছেন, তারা বিভিন্ন রকম কথা বলেছেন। এই মুহূর্তে রাজনীতি মানেই বাংলায় তৃণমূল এবং বিজেপি। সেক্ষেত্রে বাম এবং কংগ্রেসের ভবিষ্যৎ 2026-এ কী হবে দাদা? কারণ আপনি যদি বামের ভোট রামে আসে, সেক্ষেত্রে বামের তো 2021-এ যা হয়েছিল, 2021-এ যা হয়েছিল তারই পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা। কিন্তু তাদের দলের মুখপাত্ররা বলছেন যে আমরা একা লড়ার ক্ষমতা রাখি, এবং আমি কংগ্রেসের কথা বলছি, ওগুলো বলতে হয়, ওরা লড়ুন, বুঝে যাবেন। পশ্চিমবঙ্গে সম্পূর্ণ দ্বিমেরুকৃত রাজনীতি চলছে। হ্যাঁ, কংগ্রেস বাম হয়তো মুর্শিদাবাদ মালদায় একটু লড়াই দেবেন, তাও আসন পাবেন কিনা জানি না, এক একটা পেলেও পেতে পারেন। ওই 2021-এর ফলাফলের পুনরাবৃত্তি হবে বাম কংগ্রেসের ক্ষেত্রে। বেশ, ওর কথা, এই যে মুখ্যমন্ত্রী সেদিনকে, লাস্ট প্রশ্ন আপনাকে করবো, মুখ্যমন্ত্রী সেদিনকে বলেছেন যে সেলফ আইডেন্টিটির জন্য কয়েকজন মানুষ রাস্তায় বেরিয়ে ভ্যান্ডালিজম করছে, বাট সেটাকে আমি সমর্থন করি না। এক্ষেত্রে ভাঙড় যদি আমরা দেখি, শওকত মোল্লার ক্ষেত্রে আপনি কাকে ইন্ডিকেট করলেন সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে অনেক চর্চা চলছে, যে মুখ্যমন্ত্রী কাকে বললেন যে কয়েকজন সেলফ আইডেন্টিটি করার জন্য। উনি হয়তো নওশাদকে ইঙ্গিত করেছেন, কারণ নওশাদ তো তৃণমূলের ছাতার তলায় আসবে না, সেটা পরিষ্কার করে দিয়েছে। মমতা চাইছেন, আলাদা মিটিং করেছেন, মমতা চাইছেন ওকে তৃণমূলের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে, কিন্তু নওশাদ রাজি হচ্ছে না। তো সেই জন্য নওশাদের উপর উনি অসন্তুষ্ট, তাই আইএসএফের মিছিলে পুলিশ লাঠি চালায়, আর সিদ্দিকুল্লাহ প্ররোচনামূলক বক্তব্য দিলে প্রশাসন নীরব থাকে। এর থেকেই বোঝা যায় যে মুখ্যমন্ত্রী কাকে ইঙ্গিত না। সেক্ষেত্রে আমরা এ নিয়েও আগের পর্বে বলেছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে অচল করে দেবো, সেখানে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান খুব সম্ভব এলানে জাং বলেছেন, যদি ওরা তৃণমূল করে বলে মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন নীরব, আর নওশাদ সিদ্দিকে তৃণমূলের বিরোধিতা করে বলে এবং মুখ্যমন্ত্রীর
আবেদনে সাড়া দেননি বলে তার পুলিশ আইএসএফের উপর ঝাঁপিয়ে পড়েছে, বলপ্রয়োগ করেছে। এটাই। তাহলে ওর কথা দুটো যদি আমি সেন্টেন্স আপনাকে বলি, আপনি কোনটাকে বলবেন, যে শাহী চালে মাত মমতা, নাকি তৃণমূলের হিন্দু ভোটের দিকে থাবা বসাচ্ছে কিংবা ঘুরছে বিজেপির দিকে? হিন্দু ভোট তো যাবেই, আর অমিত শাহ ঝুলি থেকে বেড়ালটা বের করে দিয়েছেন, তাই অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ তো আসছেন, নরেন্দ্র মোদীও আসছেন, জনসভা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের জবাবও দেবেন। বেশ, অনেক ধন্যবাদ অর্কদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন হট সিটে হট টকের আজকের পর্বে কিন্তু আমরা আলোচনা করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যা চলছে এবং বঙ্গ রাজনীতির বিভিন্ন ইস্যুস। একদিকে ধর্ম, প্রথমেই বলেছি অনুষ্ঠান যখন আমরা শুরু করলাম, পাশাপাশি এসএসসি স্ক্যাম নিয়ে যা চলছে, এবং বিভিন্ন তীরে বিদ্ধ এই মুহূর্তে রাজ্য সরকার কতটা ডিভিডেন্ড তুলতে পারবে রাজ্যের বিরোধী দল বিজেপি, এবং তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ হিন্দু ভোট, তৃণমূলের হিন্দু ভোট ব্যাংক। অর্কপ্রভ সরকার যার বিশ্লেষণ আপনারা শোনেন, তিনি বলছেন আমরা বিশ্লেষণ করে যা আপনাদের সামনে তুলে ধরছি তা তথ্য আমাদের মনে হচ্ছে যে হিন্দু ভোটের বেশ কিছু পার্ট কিন্তু এবার সুইং করবে। আর যদি সেটা করে তাহলে কিন্তু ফটো ফিনিশ হতে যাচ্ছে 2026-এ। আরও অনেক সময় বাকি আছে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে, সুতরাং তার সঙ্গে কি কি নিয়ে যাবে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।